আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে তোমার প্রতি অনুভূতি গল্পের 3টা পার্ট নিয়ে চলে এসেছি, 20, 21 এবং 22। তো আজকের এই 3টা পার্ট অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের এই পার্টগুলো কেউ মিস করো না। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বাসা আসা মাত্রই আন্টি আঙ্কেল নাস্তার টেবিলে, রিমি টেবিল ছেড়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আঙ্কেল আন্টি সবকিছুই দেখছে। রিমি কান্না সুরে বলল, কি হয়েছে অনেক তোমার? এরকম দেখাচ্ছে কেন? তুমি তো রাহুলের বাসায় ছিলে, তাহলে তোমার চোখের নিচে কালো দাগ কেন? আর তোমার শরীর থেকে এইসব কিসের গন্ধ? আমি বললাম, কিছু হয়নি, প্লিজ আমাকে ছাড়ো। তুমি কি পাগল নাকি? এখানে জড়িয়ে ধরছো কেন? রিমিকে ছাড়িয়ে রুমে চলে গেলাম। আঙ্কেল আন্টি সবকিছুই দেখছে, আর আমি কাল রাতে কি করতে পারি হয়তো সেটাও বুঝে গেছে। রুমে আসার কয়েক মিনিট পর রিমিও আসলো। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ রেখে রিমির কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাচ্ছি। সেই কষ্টের পরিমাণটা বুঝবার চেষ্টা করছি। রিমির উপস্থিতি বুঝে ওঠার আগেই রিমি বলল, অনেক। রিমির চোখ মুখ লাল হয়ে আছে। আমি বললাম, কিছু বলবা? রিমি বলল, অনেক, তোমার কি হয়েছে প্লিজ বলো আমাকে। আমি কি কোনো অন্যায় বা ভুল করেছি? তাহলে আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। আমি বললাম, তোমার কেন মনে হলো তুমি কোনো ভুল বা অপরাধ করেছো? রিমি বলল, কারণ তুমি আমাকে অবহেলা করছো। আমার মনে হচ্ছে আমাকে কষ্ট দিয়ে তুমিও কষ্ট পাচ্ছ। কারণটা কি অনেক? আমি বললাম, রিমি, আমি স্বাভাবিক আছি। আর মানুষ যে সবসময় সবকিছুতেই আগ্রহ দেখাবে ব্যাপারটা কিন্তু এমন না। কিছু সময় পরিস্থিতির কারণে মানুষ অনেক বদলে যায়। হয়তো আমার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি ইচ্ছা করে কোনো কিছুই করছি না। রিমি বলল, অনেক, আমি জানি তুমি মিথ্যা বলছো, কারণ তোমার এই অবহেলার পেছনে কোনো না কোনো কারণ আছে। তবে অনেক, আমি একটা কথা বলে রাখি, তুমি এভাবে অবহেলা করতে থাকলে আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। রিমির কথা শুনে খুব ভয় লাগছিল। রাগী মেয়ে রাগের মাথায় যা ইচ্ছা করে ফেলতে পারে। আমি বললাম, বুঝলাম না রিমি, তোমার সমস্যা কোথায়? কিছুক্ষণ আগে আন্টি আঙ্কেলের সামনে জড়িয়ে ধরছো, রুমে এসে কান্নাকাটি, এগুলো আমার ভালো লাগে না, অসহ্য। আর আঙ্কেল আন্টি কি করে কে জানে, হয়তো তোমার এই জড়িয়ে ধরা দেখে বাসা থেকে বের করে দিবে আমাকে। রিমি কান্না সুরে বলল, কে কি ভাবলো আমি জানতে চাই না, দেখতেও চাই না। আমি শুধু জানি তোমার দেওয়া কষ্টগুলো আমি সহ্য করতে পারছি না। প্লিজ অনেক, আর এমন করো না। আর আমি তো বললামই, আমার কোনো অপরাধ থাকলে বলো, আমি শুধরে নিব। আমি বললাম, তুমি কোনো ভুল করছো কিনা জানি না, তবে আমি তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলেছি। কথাটা বলতে কলিজা ছিঁড়ে যাচ্ছিল। রিমি বলল, কি বললে তুমি? আমাকে ভালোবেসে তুমি ভুল করে ফেলেছো? আমি বললাম, তা নয় তো কি, এইসব প্যারা আমার সহ্য হচ্ছে না। কানের কাছে এসে কান্নাকাটি, এটা করছি কেন, ওটা করছি কেন? তোমাকে তো এত প্রশ্ন জিজ্ঞাসা করছি না, তুমি কেন করছো? কি সমস্যা তোমার? কথাগুলো বলতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমারও যে কিছু করার নাই। রিমি অযোধ্যায় কান্না করছে আর বলছে, আমি তোমাকে ভালোবাসছি আমার জীবনের চেয়েও বেশি, এটাই আমার সমস্যা। তোমার অবহেলা ছুরির আঘাতের মতো লাগে, এটাই আমার সমস্যা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটাই আমার সমস্যা। রিমির কান্না দেখে আমার চোখের পানি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু রিমির সামনে কোনো কিছু প্রকাশ করা যাবে না, তাই বাহানা ধরে বললাম, ওকে, তাহলে তুমি তোমার সমস্যা নিয়ে থাকো, আমি গেলাম। যাওয়ার সময় রিমির কান্না আরো বেড়ে যেতে দেখলাম। রুম থেকে বেরিয়ে এসে আঙ্কেল আন্টিকে কথা বলতে দেখলাম। আমি বললাম, আঙ্কেল, একটা কথা ছিল। আঙ্কেল বলল, বলো। আমি চোখের পানি মুছে বললাম, আঙ্কেল, আমি ঠিক করেছি, আমি এখান থেকে চলে যাব। আর থাকার জন্য ম্যাচ পেয়ে গেছি, আজই চলে যাব। আঙ্কেল বলল, কেন? তুমি তো রিমির সাথে ব্রেকআপ করে দিলেই পারো, বাসা ছেড়ে যাওয়ার কি দরকার? আঙ্কেল, রিমি যেমন আমাকে ভালোবাসে, আমিও রিমিকে ভালোবাসি। ভালোবাসার মানুষের সাথে মিথ্যা অভিনয় করে কষ্ট দেওয়া যায় না, কারণ রিমির চোখের পানি আমার সহ্য হচ্ছে না। আর আমিও রিমির সাথে এমন বাজে ব্যবহার করতে পারছি না। তাই দূরে কোথাও চলে গেলে হয়তো রিমি কয়েকদিন কান্না করে ঠিক হয়ে যাবে, আর আমিও নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করব। আমার এই কথা শোনার পর কেউই কিছু বলছে না। আঙ্কেল আন্টি হয়তো ভাবছে, ঠিকই তো, অনেক চলে গেলে রিমি অনেককে ভুল বুঝে ভুলে যাবে। জানি না রিমি কেমন থাকবে, সহ্য করতে পারবে কি পারবে না। তবে আমি ঠিক করেছি রিমিকে না জানিয়েই চলে যাব। বাসা থেকে বেরিয়ে মেসে যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করে বাসায় আসলাম। বাসায় এসে আন্টিকে বললাম, আন্টি, আজ রাতেই চলে যাচ্ছি। আপনারা আমাকে অনেক হেল্প করেছেন, যা ভুলবার নয়, যার ঋণ কখনো শোধ করা যাবে না। যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, মাফ করে দিবেন। আর রিমির দিকে খেয়াল রাখেন, উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আপনারা চাইলে আমাকে নানা অপবাদ দিতে পারেন, যেন রিমি আমাকে ঘৃণা করে, তাহলে রিমি স্বাভাবিক হয়ে যেতে পারে। আজ আঙ্কেল আন্টি কেউ কিছু বলছে না। রাতে রিমির জন্য একটা ছোট চিরকুট লিখে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সাথে বই খাতা, জরুরি কাগজ, মোবাইলটাও রেখে গেছি। এটা রিমির দেওয়া ছিল।
মোবাইলটা দিয়ে গেলাম। রিমি যেন ব্যাপারটা সত্যি ভাবে। কাগজে লেখা ছিল, রিমি আমাকে ক্ষমা করে দিও তোমার সরল মনের সাথে মিথ্যা অভিনয় করার জন্য। এই লেখায় অনেক কিছু লুকানো আছে, রিমি বুঝবে না, কারণ লেখাটা শুধু আমিই বুঝবো। আমি চোখের পানি মুছতে মুছতে মেসে চলে আসলাম। জানি না রিমি আমার চলে যাওয়ার খবর শুনে কি করে বসে। খুব ভয় হচ্ছে আর চিন্তাও হচ্ছে। আমি এখানে চলে আসাটা শুধু রাহুলই জানে। রাহুল আমাকে ম্যাচ খুঁজে দিতে সাহায্য করেছিল আর প্রমিস করেছিল রিমিকে বলবে না আমি যে এখানে আসি। আসলেই কি বেকার ছেলেদের প্রেম করতে পারে না? আসলেই ছেলেটা যতই ভালো আর সুন্দর হোক, আঙ্কেল আন্টির যতই পছন্দ হোক, কিন্তু ছেলেটা তো বেকার। আমি বেকার না হলেও রিমির পরিবার অনেক ধনী পরিবার, আর আমার বর্তমানে কোনো পরিবারই নেই। এমন ছেলের সাথে তো রিমির পরিবার বিয়ে দিবে না। যার কোনো ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, তার কাছে কিভাবে মেয়েকে তুলে দিবে? আমি জানতাম এরকম কিছু হবে। রিমি আর আমার সম্পর্ক কেউই মেনে নিবে না। তারপরেও পারিনি রিমিকে ভালো না বেসে থাকতে, কারণ ভালোবাসা ধনী গরিব দেখে না, মনের সাথে মনের মিল হলেই হয়ে যায়। তবে আমি আর সবাইকে বলবো, প্রেম ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। এমন প্রেম করবেন না যাকে পাওয়াটা আমার মতো প্রশ্নবিদ্ধ। প্রেমটা ক্যারিয়ার গঠনের আগ পর্যন্ত বন্ধ রাখুন, আর ধনী মেয়ে ধনী ছেলেদের সাথে প্রেম করতে ভেবে করুন, কারণ প্রেমটা সত্যি হতে পারে, পরিবার কিন্তু মেনে নিবে না। আপনাদের আশেপাশে তাকালেই দেখতে পারবেন কত ছেলে চাকরির অভাবে তাদের ভালোবাসার মানুষটিকে অন্যের হতে দেখছে। ভালোবাসা শুধু কাছে পাওয়া নয়, ভালোবাসা হলো ভালোবাসার মানুষটিকে ভালো রাখা। সে যদি অন্য কোথাও ভালো থাকবে মনে করবেন, তাহলে তাকে অন্য কোথাও যেতে দিন, আর নিজের ভিতরে একটা কবর খুঁড়ে নিন। সব কষ্ট সেখানেই কবর দিন, কারণ ছেলেদের সবার সামনে কাঁদতে নেই। রাতে ঘুম হলো না, রিমির কথা ভেবে বালিশ ভিজিয়ে ফেলেছি। ঠিক করলাম কয়েকদিন ভার্সিটি যাব না, আর আঙ্কেলের অফিসেও না, কারণ রিমির সাথে দেখা হওয়া এই দুই মাধ্যম। আর আমার মনে হয় কয়েকদিন আমাকে না দেখলে হয়তো রিমি আমাকে ভুলে যাবে, ভুল বুঝবে, আমার প্রতি ঘৃণা জন্মাবে। যেই রকম চিন্তা সেই রকম কাজ। 2 দিন হয়ে গেল, ভার্সিটি অফিস কোথাও যায় না। রাহুলকে দেখছি খুব তাড়াহুড়ো করে আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম, কি রে, কি হয়েছে, এত তাড়াহুড়ো করে কেন আসছিস? রাহুল বলল, অনেক তাড়াতাড়ি হাসপাতালে চল, কাল রাতে নাকি রিমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। রাহুলের কথা শুনে বুক কাঁপতে লাগলো। আমি বললাম, কি বলিস এই সব? কোন হাসপাতালে? চল প্লিজ, আমার মাথা ঘুরছিল, রিমি যদি কিছু হয়ে যায়। রাহুল আমাকে হাসপাতালে নিয়ে গেল। আঙ্কেল আন্টির কেবিনে বাইরে বসা। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আন্টি? রিমি নাকি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। আন্টি বলল, হ্যাঁ অনেক, তুমি চলে যাওয়ার পর 2 দিন খাওয়া দাওয়া করে নাই। আমরা অনেক বুঝাই, কিন্তু রিমি কিছুতেই বুঝতে চায়নি। রিমি বলছিল তোমাকে না পেলে রিমি আর বাঁচবে না, তাই তোমার আঙ্কেল রিমিকে চর বসিয়ে দেয়। পরের দিন সকালে উঠে দেখি রিমি ঘুম থেকে উঠছে না। রুমে গিয়ে দেখি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিছে। আমি বললাম, ডাক্তার কি বলছে? আন্টি বলল, রিমিকে ওয়াশ করা হয়েছে, এখনো জ্ঞান ফিরে নাই। আঙ্কেল সালাম আলাইকুম বলছিল, অনেক আমার মেয়েটা দেখে কিছু না হয়ে যায়, যারা যারা কথা দেখনি তোমার সাথে রিমিকে বিয়ে দিব। যে আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে না, যদি আমার মেয়ে হারিয়ে যায়। আমি আমার ইউটিউব চ্যানেলে ডাক্তার এসে বলল, যা দেখি রোগীর জ্ঞান ফিরে আমার মাথা পুরো চাইলে দেখা করতে পারে। আমার ইউটিউব আইডির নাম চেঞ্জ করে ওরা নাম রিমেকার চলে গেল, আর রিমিকে জড়িয়ে ধরে কান্না করছিল। জানি না আঙ্কেল আন্টির সাথে আমিও গেলাম, সাথে যারা আইডি হ্যাক করছো। রিমিকে দেখে আমার মন থেকে ধন্যবাদ। কি অবস্থা রিমি? আইডিটা হ্যাক হলে আমার দিকে তাকাতে আমার পাশে কি আমার দিকে চোখ পড়ে, অন্যদিকে ফিরে যায়। কি হইছে সবাই বুঝতে পারে, চেষ্টা থেকে বেরিয়ে যায়। আবারও ঘুরে রিমির কাছে যায়। আমি যারা ভালোবাসে কোনো কিছু না ভেবে রিমিকে জড়িয়ে ধরি, আর যারা আমার জড়িয়ে ধরে কান্না মাখা মধ্যে বললাম, তো ভালোবাসার সরি, আমি বুঝতে পারি না। আমি আবারও ভিডিও ব্যাক করে বলবো, স্যারও বলছে আমাকে, তুমি এখানে কেন? আমার টিকটক আইডিতে তুমি ভালোবাসো না, তাহলে কেন এসেছো? ভয়ে আমি বললাম, অফিশিয়াল লিখে জানটা যে আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, আমার নামের ফেক ভিডিওগুলোতে চলে আর বলছিল, কে তোমার জান, যাও এখান থেকে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। রিমি অনেক রাগ অভিমান করে আছে। রিমি, আমি জানতাম না তুমি এরকম কিছু। আমাকে আটকে দিয়ে রিমি আম্মুকে ডাকতে শুরু করলো। আন্টি আঙ্কেল সবাই রুমে এসে বলল, কি হয়েছে রিমি? রিমি বলল, আম্মু অনেককে যেখানে চলে গেছিল সেখানেই যেতে বলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রিমি কি অভিমান করে বলছে নাকি সত্যি চলে যেতে বলছে? আঙ্কেল বলল, রিমি অনেকের কোনো দোষ নেই, সবকিছু আমাদের জন্যই করেছে, বাসায় চল সব বলছি। রিমি বলল, তোমাদের জন্য মানে? আন্টি বলল, বাসায় চল সবকিছু বলবো। রিমি চুপ মেরে গেছে। বাসায় আসার পর রিমি জানতে চাইলো, এবার বলো। আন্টি বলল, আসলে আমরা অনেককে বলেছিলাম তোর সাথে যেন অন্য কোনো সম্পর্কে না জড়াই, আর যখন জড়িয়ে গেছে যেন তোকে ভুলে যায়, আর তুই ভুলে যাওয়ার জন্য যা দরকার তাই করবে। রিমি আমার দিকে তাকিয়ে আবার শুনতে লাগলো। আঙ্কেল বলল, আমরা জানতাম না আমাদের অহংকার তোমাকে হারিয়ে ফেলেছিল, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকের সাথেই তোমার বিয়ে দিব। হৃদয়ের সাথে কথা হয়েছে। তো ভিউয়ার্সরা, এতদূর যারা যারা শুনছো সবাই একবার করে বলো আমিন। রিমি আনন্দে মেতে উঠে বলল, সত্যি বলছো আব্বু?
আঙ্কেল বলল, সত্যি বলছি। আর অনেক, তুমি আবার বাসায় চলে আসো, আজ রাতেই তোমাদের বিয়ে। বিয়ের কথা শুনে মনে আনন্দ যেন আর ধরে না। এটা যেন অসাধ্যকে সাধ্য করা, কিন্তু আমি কিছুই করি নাই, সবকিছুই রিমির পাগলামি। আঙ্কেল, আপনি মেনে নিয়েছেন, এতেই হবে। বিয়েটা না হয় পরেই করি। আমি একটা বিষয় ভাবছিলাম। রিমি বলল, কেন? আজ রাতেই হবে, নয়তো আবার ঘুমের ওষুধ খাবো। আমি বললাম, না মানে বলছিলাম লেখাপড়াটা শেষ করে না হয় বিয়েটা করি। রিমি বলল, না না আব্বু, তুমি আজই বিয়ের আয়োজন করো। ভাবছি আমার বিয়েতে আব্বু আম্মু ভাই ভাবি সুমি আপু কেউই থাকবে না। আর কিভাবেই থাকবে, আমার তো এখন সেই সম্পর্কও নাই। আর রিমিকে বিয়ে করার এই সুযোগটা হারানো মনে হয় ঠিক হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রাহুল আশার কিছু ভালো বন্ধুদের দেওয়া হলো বিয়ের সব দায়িত্ব। প্রাণপণ চেষ্টায় বিয়েটা হয়েই গেল। বন্ধু বান্ধব অনেক কথা বলছিল আর হাসাহাসি করছিল। কথাগুলো আসলে বলা যাবে না, বুঝতেই পারছেন কথাগুলো কি হতে পারে। তবে আঙ্কেল আন্টির মুখে হাসি দেখে মন ভরে গেল, কারণ আঙ্কেল আন্টির মনে কষ্ট দিয়ে হয়তো কখনোই আমরা সুখী হতে পারতাম না। বাসর ঘর সাজিয়েছে, বন্ধু বান্ধব গুলো বসে বসে আড্ডা দিচ্ছে। কেউ কেউ কার্ড নিয়ে বসে পড়েছে। আজ নাকি কিছুই হবে না, আজ শুধু আড্ডা হবে। শালারা তো কখনো বিয়ে করে নাই, কেমনে বুঝবে আমাদের মনে কি চলছে। আমি বললাম, দোস্ত 1:30 বাজে, এবার তো যা। না বন্ধু, আজ কিছুই হবে না, তুমি চাইলেই শুরু করতে পারো না, আমরা এখানেই আছি, নয়তো আমাদের সাথে খেলতে আসো। রাহুলের সাথে আশাই বা সবাই সাই দিচ্ছে আর হাসাহাসি করছে। রিমি বলল, ওকে তোরা কার্ড খেল, আমরা লুডো খেলছি। আশা বলল, ওই দাঁড়া, আমিও খেলবো তোদের সাথে। রাহুল বলল, দাঁড়া আমিও আসছি। আমি বললাম, ওকে, খেলার আগে একটা শর্ত আছে, বলে নি। কি শর্ত? আমি বললাম, আমরা জিতলে তোরা রুম থেকে বের হয়ে যাবি, আর তোরা জিতলে সারা রাত আড্ডা চলবে। আশা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। আশাকে একটু আস্তে করে বললাম, আশা একটু বোঝার চেষ্টা কর, একটু কম করে খেলিস, রাহুলে তো ছাড় দিবে না। আশা বলল, আচ্ছা 500 দিতে হবে। আমি বললাম, কাল সকালে পেয়ে যাবি, প্রমিস। খেলা শুরু হলো। আমার খেলার বাজে অবস্থা, রিমি ভালোই খেলছে। সবসময় রিমি সবকিছুতে এগিয়ে থাকে, তা না হলে হয়তো আজ বিয়েটা করতে পারতাম না। আশাকে যা বলছি তাই করছে, তারপরও পেরে উঠতে পারছিলাম না। অন্য সবাই আকর্ষণ দিচ্ছে, সবাই আমাদের বিরুদ্ধে। যাক, আশার হেল্পের জন্য শেষ পর্যন্ত জয়ী হলাম। রিমি বলল, এবার রুম খালি করতে হবে, যাও। আশা বলল, যাচ্ছি। রুম খালি করে সবাই চলে গেল। রিমি বলল, আচ্ছা আশা তো বাজে কিভাবে খেললো? আমি বললাম, 500 টাকা ঘুষ ছিল। রিমি বলল, তাই, ভালো করেছ। আমি বললাম, রিমি বলল, তুমি দেখছো কিভাবে তোমাকে আমার করে নিলাম? আমি বললাম, আঙ্কেল আন্টি না চাইলে কখনোই সম্ভব হতো না। রিমি বলল, তুমি জানো আমি এত ঘুমের ওষুধ খাইনি, 2টা খেয়েছিলাম, বাকিগুলো বাইরে ফেলে দিচ্ছি। আমি অবাক হয়ে বললাম, 2টা খেয়ে এই অবস্থা? রিমি বলল, না, আমি অভিনয় করছিলাম। অভিনয়? তোমার সাথে আব্বু আম্মুর সব কথাই আমি শুনেছিলাম, তারপর থেকে তোমার অবহেলা শুরু। তুমি অভিনয় করছো, তারপরেও খুব কষ্ট পেতাম, তাই আমি ইচ্ছা করেই আব্বু আম্মুর সামনে তোমাকে জড়িয়ে নিই, যেন আব্বু আমার পাগলামি দেখে। আর তুমি চলে যাওয়ার পর রাহুল আমাকে সবই জানায়, আর আমাকে ঘুমের ওষুধের অভিনয় করতে বলে। সব শেষ, কাজে লাগলো। রিমির কথা শুনে আমি তো অবাক, অভিনয় কি আমি করতে পারি? রিমি তো আমাকে ছেড়ে গেছে। আমি বললাম, তুমি তো আমাকে অভিনয় হার মানিয়ে দিয়েছো। রিমি বলল, 2:30 বাজে, কথাই বলবে? আমি বললাম, কেন, কি করব? রিমি বলল, কেন জানো না? আমি বললাম, না, তুমি জানিয়ে দাও। রিমি বলল, তুমি কিন্তু অনেক দুষ্টু আছো। তো এভরিওয়ান, আচ্ছা এটুকুই রাখা যাক, আর গভীরে যাওয়ার দরকার নেই, কিছু কথা গোপনেই থাক। সকালে ঘুম থেকে উঠে দেখি কিছু একটা বুকের মাঝে মিশে আছে, দেখতে দারুণ লাগছে, ইচ্ছে হচ্ছে এভাবেই দেখে যাই, কিন্তু চাপ নিতে পারছি না, আমার যে বাথরুমে যাওয়া লাগবে। রিমি, এই রিমি ওঠো। রিমির মুখের সামনে চুলগুলো সরিয়ে দিয়ে বললাম। রিমি ঘুমের মধ্যেই বলল, না, আমার খুব ঘুম পাচ্ছে, ডেকো না প্লিজ। আমি বললাম, এরকম বুকের উপর শুয়ে থাকলে ঘুম তো পাবেই, কিন্তু বুকটা যে একটা মানুষের, আর সেই মানুষটা যে ওয়াশরুমে যাবে। রিমি বলল, ওয়াশরুমে যাওয়া লাগবে না, আমার ঘুম ভেঙে যাবে। বলে কি মাইয়া, এই দিক দিয়ে আমার তো 13টা বাজতে শুরু করে দিছে। আমি বললাম, এই বুকটা তো তুমি দখল করে নিছো, আর এটা এখন থেকে তোমারই, এখন আমার যেতে হবে, প্লিজ ছাড়ো। আমি আর নিতে পারছিলাম না। আমি আর না পেরে রিমিকে সরিয়ে ওয়াশরুমের দৌড়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মহারানী মুখ ফুলিয়ে বসে আছে। মজা করে বললাম, কি ব্যাপার রিমি, মন খারাপ? রিমি বলল, কুত্তা, তুই আমার স্বপ্নটা নষ্ট করে দিছিস, কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। রিমির মুখে তুই শুনে আমি তো অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি, তুমি কি বলছো, আবার বলো তো। ভাবছি হয়তো এখনো ঘুমের ঘর কাটে নাই, উল্টাপাল্টা বলছে। রিমি বলল, কি বলবো, কত সুন্দর স্বপ্ন ছিল। রিমি দেখি কাঁদতে শুরু করে দিছে। এটা কি হচ্ছে, ঘুম থেকে উঠেই কান্না করছে নাকি স্বপ্নের জন্য? এভাবে কথায় কথায় কাঁদলে আমি তো শেষ।
শুনেছি বিয়ের পর নাকি বইয়েরা সরকার হয়, আমার জন্য যেন এটা প্রযোজ্য না হয়। আস্তে করে বললাম, কি স্বপ্ন দেখছো রিমি? রিমি অভিমানের সুরে বলল, স্বপ্ন দেখছিলাম আমার একটা কিউট মেয়ে বেবি হয়েছে। আমি অনেক আদর করছিলাম, কিন্তু বেবিটা কান্না করছিল। তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিছো। আমার বেবিটা মনে হয় এখনো কান্না করছে। আমি বললাম, অনেক ভালো লাগতেছে, কাল বিয়ে হলো মাত্র, তেমন কিছুই হয় নাই, আর তুমি স্বপ্নে মেয়ে বেবিও দেখে নিয়েছো। কান্না থামানোর আগেই ঘুম ভেঙে গেছে, তাই এখন বসে কান্না করছো? রিমি বলল, তুমি কি বুঝবে, সন্তানের কান্না মা কখনো সহ্য করতে পারে না। বলেই রিমি ফ্রেশ হতে চলে গেল। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি রিমি চলে যাওয়ার দিকে। আর রিমির কথাগুলোতে হাসা উচিত নাকি কান্না করা বুঝতে পারছি না। যে মেয়েটাকে তার মা বাবা সামলাতে হয়, সেই মেয়েটা বলে কিনা সন্তানের কান্না মা কখনো সহ্য করতে পারে না। আল্লাহ, মেয়ের কি এমন গুণ দিলা যার জন্য এত রং তাদের, যখন ইচ্ছা রং বদলায়। তবে রিমির বোকা বোকা কথা শুনে হাসি পাচ্ছিল। অনেকের হয়তো কান্না পাচ্ছে, তাই না? অনেক মেয়েই বলবে, ঠিকই তো, ঘুম কেন ভাঙাতে হবে? রিমি তার মেয়ের কান্না থামানোর পর না হয় ঘুমটা ভাঙাতেন। না জানি বাচ্চাটা এখনো কান্না করছে, আর বড় জোর দিয়ে বলবে সন্তানের কান্না মায়েরা সহ্য করতে পারে না। এই কথায় আমি কিন্তু একমত। আশা করি সব ছেলেরাই সহমত প্রকাশ করবে। তবে কিছু কিছু মায়েদের জন্য এই বক্তব্যটি প্রযোজ্য না। বন্ধুগুলো হয়তো ঘুমিয়ে আছে, কাল রাতে যা অবস্থা করেছিল, ভাগ্যিস খেলায় জয়ী হয়েছিলাম। রুমের দরজা কে যেন নক করছে। রিমি ওয়াশরুমের দরজা খুলতেই বন্ধুগুলোর হামলা। রাহুল বলল, কিরে এত সকালে উঠে গেলি? আমি বললাম, আমি সবসময় সকালেই উঠি। রাহুল বলল, মামা খুশির খবর কি আসবে? রাহুলের কথা শুনে সাথে থাকা সবাই হেসে দিল। আমি বললাম, খুশির খবর কি বুঝলাম না। রিমিকে বিয়ে করতে পারছি, এটাই তো খুশির খবর, আর কি খবর বাকি আছে? ফাহিম বলল, তুই মামা কিছুই বুঝিস না, আবার সবই বুঝিস, শুধু বোকা বোকা কথা বলিস। আমি বললাম, বুঝতে হবে না, নাস্তা করছিস? রাহুল বলল, না, তোদেরকে ডেকে নিতে আসছি। আমি বললাম, আচ্ছা তোরা যা, আমি রিমিকে নিয়ে আসছি। ফাহিম বলল, আচ্ছা তাড়াতাড়ি আসো মাম্মা। ওরা চলে যাওয়ার পর বিছানায় পা মেলে বসে ভাবছি ভাবিকে বিয়ের কথাটা জানাবো কিনা, কিন্তু কি মনে করবে, তাই ফোনটা রেখে দিলাম। রিমি ফ্রেশ হয়ে এসে গেছে, এখন সাজুগুজুর পালা। আল্লাহই জানে কতক্ষণ লাগে। রিমিকে দারুণ লাগছে দেখতে, নিজের বইয়ের প্রশংসা করতে নাই, তাই করলাম না। আমি বললাম, রিমি হইছে, নাস্তা খেতে ডেকে গেছে। যদিও নতুন জুটি, উচিত হলো রুমে খাবার পাঠিয়ে দেওয়া, কিন্তু বন্ধু বান্ধবের কাছে উচিত অনুচিত কিছুই নেই, যা বলবে তাই। রিমি বলল, আচ্ছা একটু শাড়িটা পরিয়ে দাও তো। আমি বললাম, তুমি শাড়ি পরতে পারো না? রিমি বলল, না আমিও পারি না, তুমি বসো, আমি আশাকে পাঠাচ্ছি। আমি নিচে চলে গেলাম। সবাই বসে হাসাহাসি করছিল। আঙ্কেল আন্টিকেও দেখছি আলহামদুলিল্লাহ অনেক হাসি খুশি। আমাকে রিমির ছোট ভাই মানে রিমন দেখেই কোলে উঠে বলতে লাগলো, দুলাভাই দুলাভাই। রিমনকে কিছুক্ষণ আদর করতে করতে সুপার সামনে এসে আশাকে রিমি রেডি হওয়ার সাহায্য করতে পাঠাই। সত্যি বলতে এত অল্প বয়সে দুলাভাই কথাটা মানায় না, তাই রিমনকে বললাম, আমাকে দুলাভাই বলতে কে বলেছে রিমন? রিমন বলল, রাহুল ভাইয়া। আমি বললাম, না তুমি অনেক ভাইয়া বলে ডাকবা ওকে। রিমন বলল, আচ্ছা। সবার সাথে বসে গল্প করছিলাম। রিমি রেডি হয়ে আসছে। রিমিকে দেখে মনে হয় প্রথম ক্রাশ নামক জিনিসটা খেলাম। এতদিন ক্রাশ কি খুঁজেই পাচ্ছিলাম না। রিমি লাজুক চাহনিতে আমার দিকে তাকালো। রুমে তুই তুকারি করে এখন সবার সামনে লজ্জার ভাব নিচ্ছে। বললাম না ওদের রঙের শেষ নাই। খাবার দাবার শেষ করে বন্ধুগুলা বিদায় নিয়ে চলে গেল। বলতে ভুলে গেছি, ওরা কিন্তু অনেক কিছু গিফট করছে, দেখা হয়নি। খাবার টেবিলে কেউ তেমন মজার কথা বলতে পারে নাই, কারণ আঙ্কেল আন্টি যে ছিল। তারপরেও আকারে ইঙ্গিতে অনেক কিছুই বলছে। সবাই বিদায় নিয়ে চলে গেছে। আশাকে যেতে দেওয়া হয়নি। আমাদের বেস্ট ফ্রেন্ড আশা এত অল্পতে তো চলে যেতে পারে না, তাহলে বিয়েটার মজাটাই থাকলো কই। তবে আন্টি আমার হাত ধরে অশ্রুসিক্ত নয়নে বলল, কষ্ট দিও না কখনো আমার পাগলি মেয়েটাকে। আমিও সায় দিলাম। রুমে এসে আমি রিমি আশা কে কি গিফট করছে দেখবো ঠিক করলাম। প্রথমে আশার গিফটটা খুলে দেখলাম, একটা টেডি বিয়ার, যা আমাদের জন্য না, আমাদের বেবির জন্য। আর সে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপর রিভারটা খুললাম, একই অবস্থা, সেম আশার মতোই, শুধু কালার ভিন্ন। আমি বললাম, কিরে আশা, ভবিষ্যতের জন্য এত কিছু, আমাদের জন্য কিছুই নাই? আর তোরা কি এক জায়গা থেকেই কিনছিলি নাকি একই রকম? আশা হাস্য উজ্জ্বল মুখ নিয়ে বলল, আর বলিস না, বিয়ের কেনাকাটা আর ঝামেলা, তাই যা সামনে পাইছি তাই নিছি। তখন ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় না হয় জড়িয়ে ঘুমাতে পারবি, কিন্তু এখন মনে পড়লো এখন তো আর টেডির দরকার নাই। রিমি বলল, ওকে এবার রাহুল আর ফাহিমেরটা খোল। রাহুলেরটা খোলার পর হা করে তাকিয়ে আসি, কি দিয়েছে বলতে পারবো না, সরি। তবে জেনে রাখেন আপনার বন্ধুরাও হয়তো এরকম কিছু দিবে। আমরা একে অপরের দিকে তাকাচ্ছি। আশা ফাহিমের গিফটটা খুলতেই যাবে, আমি হেসে হেসে বললাম,
আশা আর খোলার দরকার নাই, হারামিগুলা পুরাই হারামি, বোম প্যাক করে দিতে পারে। আশা বলল, না দেখি সমস্যা কি। আশা ফাহিমের গিফট খোলার পর আমি আর সেখানে নাই, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আগেই বলেছি গিফটে কি ছিল দয়া করে জানতে চাইবেন না, বুঝে নিবেন। সত্যি আমার লজ্জা লাগছিল, আশা না থাকলে হয়তো এমন লজ্জা লাগতো না। আমিও ঠিক করলাম তাদের বিয়েতে আমিও বোম প্যাক করে দিব। কিছুক্ষণ পর রুমে গেলাম, আমাকে দেখে রিমি আর আশা হাসতে লাগলো। আমি বললাম, হাসিয়া লাভ নাই, এগুলো তোমার জন্য আসতেছে, আগে হৃদয় ভাইয়া দেশে আসুক তারপর। আমি কি বলবো খুঁজে না পেয়ে এটাই বললাম। আশা বলল, ইস মেরে ফেলবো এইসব দিলে। রিমি বলল, আচ্ছা বাদ দে, মাইশা ভাবিকে তো জানানো হয়নি, জানলে অনেক রাগ করবে দেখিস। আমি বললাম, আরে না, বুঝিয়ে বললে রাগ করবে না, অনেক খুশি হবে দেখিস। মাইশা আপু এমন মাইন্ডের না, খুবই ফ্রি। আর বিয়েটা কিভাবে হলো সবাই তো দেখলেনি। আপু রাগ করলে না হয় একটু বোঝানোর কাজে সাহায্য করবেন। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার প্রতি অনুভূতি গল্পের 23 এবং 24 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মাইশা আপু এমন মাইন্ডের না, খুবই ফ্রি। আর বিয়েটা কিভাবে হলো সবাই তো দেখলেনি। আপু রাগ করলে না হয় একটু বোঝানোর কাজে সাহায্য করবেন, যেহেতু পরিবারের কাছে সমালোচনার মধ্য দিয়ে বিয়ের কথাটা গোপন থাকাটাই ভালো হবে। বিকেলে আশা চলে যাচ্ছিল, আমি বললাম, আশা শোনো, আমি চাচ্ছি আমাদের বিয়েটা গোপন থাকুক। আশা বলল, কেন? আমি বললাম, এমনিতেই পরিবারের লোকজনের কাছে অপরাধী হয়ে আছি, বিয়েটার খবর শুনলে হয়তো কত চিন্তা করে ফেলবে, তাছাড়া আম্মু ভাবি জানলে খুবই কষ্ট পাবে। আশা বলল, আচ্ছা ঠিক আছে, কাল ভার্সিটিতে দেখা হচ্ছে, বাই। আশা চলে গেল, বিকালটা ছাদেই কাটাবো, তাই ছাদে চললাম। রিমি কফি আনতে গেছে, আমি ছাদে এক কোণে দাঁড়িয়ে ভাবছি, বিয়েটা করা কি ঠিক হয়েছে? এত ভেবে কি হবে, যা হবার তো হয়েছেই। আচ্ছা আমার কি বাসায় যাওয়া হবে? কিন্তু কিভাবে? আমার কাছে তো ভিডিও নাই। আমার বিয়ে নিয়ে পরিবারের কত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, আমারও তো ইচ্ছা ছিল মিথিলাকে বউ করব, কিন্তু নিয়তের কি নির্মম খেলা। যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি সেই আমাকে নিজের অপবাদ আমার কাঁধে দিয়ে বাসা ছাড়ালো। বাড়ির কথা মনে হলেই চোখ বেয়ে পানি চলে আসে। একটা কথা ভাবছি, আল্লাহর উপর ভরসা রাখাটাই তো আমার ভালো হলো। বাসায় থাকলে তো আর রিমির মতো ভালো মেয়ে পেতাম না, আর এইরকম অপবাদ নিয়ে সবার সামনে ছোট হয়ে থাকতে হতো। রিমি কফি নিয়ে এসেছে। রিমি বলল, কি ভাবছো অনিক? কিছু না, চোখ মোছার সময় দেখে ফেললো রিমি। রিমি বলল, কিছু না মানে? এই তুমি কাঁদছো কেন? আমি বললাম, পরিবারের কথা মনে পড়ছে। রিমি আমার হাত ধরে বলল, অনেক মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, জানি না আমি আবার বাসায় ফিরবো কিনা, তবে আমার অপবাদটা যেন মিথ্যা প্রমাণ হয়। রিমি বলল, এটাই হবে, তুমি মন খারাপ করো না প্লিজ। রিমির সাথে ছাদে কিছুটা সময় কাটিয়ে রুমে এসে মোবাইল টিপছি আর ভাবছি আমার জীবনের ঘটনা গল্প আকারে দিব। হঠাৎ মোবাইল বেজে উঠলো, ভাবি ফোন দিয়েছে। হ্যালো ভাবি, কেমন আছো? ভাবি বলল, ভালো, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো। আম্মু আব্বু কেমন আছে? ভাবি বলল, ভালোই। অনেক জানো, মিথিলাকে আজ দেখতে এসেছিল। আমি কিছুটা খুশি হয়ে বললাম, পছন্দ করেছে? ভাবি বলল, মিথিলাকে দেখেছিল, তার পরিবারের অনেকেই পছন্দ করেছে, আগামী সপ্তাহে বিয়ে। আমি বললাম, শুনে খুশি হলাম, বিয়েটা ভালোভাবে হলেই হয়। আচ্ছা ছেলে কি করে? যাই হোক, চাচাতো বোন, খবর তো নিতেই হয়। ভাবি বলল, ছেলে নাকি কক্সবাজারে কি ব্যবসা করে, সঠিক বলতে পারবো না, অনেক বড় লোকই মনে হয়। আমি বললাম, তাহলে তো ভালোই। আচ্ছা ভাবি, তোমার একটা কথা বলবো, প্রমিস করতে হবে, কাউকে বলবা না। ভাবি বলল, কি কথা? আমি বললাম, ভাবি তোমাকে বলেছিলাম না, আমাকে যে বাসায় আশ্রয় দিয়েছে সেই বাসায় একটা মেয়ে আছে না, নাম রিমি। ভাবি বলল, কেন, কি হয়েছে, প্রেমে পড়ে গেছো নাকি? না ভাবি, কাল রাতে বিয়ে করে ফেলেছি। আমার কথা শুনে ভাবি উত্তেজিত হয়ে বলল, বিয়ে করছো মানে, ভেগে গিয়ে নাকি? আমি বললাম, না আঙ্কেল আন্টির কথাই, তবে অনেক কাহিনী আছে, পরে বলবো তোমাকে। আচ্ছা। আমি বললাম, আচ্ছা প্লিজ বাসায় কাউকে জানিও না, আম্মু শুনলে কষ্ট পেতে পারে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, ভাবি এখন রাখি। ভাবির সাথে কথা বলার পর ফোন রেখে দিলাম। কিছুক্ষণ মোবাইল টিপার পর রিমি রুমে আসলো। রিমি বলল, আমার জানটা কি করছে? আমি বললাম, এই তো মোবাইল টিপছি, তুমি কোথা থেকে আসলা? রিমি বলল, এই তো আম্মুকে খাবার বানাতে হেল্প করলাম। তুমি এত লক্ষ্মী হলে কিভাবে? কখনো তো দেখি নাই আন্টির কাজে কোনো হেল্প করতে। আমি তো অবাক, এটাও কি আরেকটা রং? রিমি ভাব নিয়ে বলল, আমি সব সময় লক্ষ্মী। আমি মুচকে এসে বললাম, আমার বউ তো লক্ষ্মী হওয়ারই কথা, তাই না? রিমি বলল, পাম মারছো, আমার সাথে এসব চলবে না। রিমি তো দেখি পাম দেওয়াটাও বুঝে গেল। আমি বললাম, পাম তো মেয়ে পটানোর কাজে ব্যবহার হয়। রিমি রেগে গিয়ে বলল, আমি কি ছেলে? আরে না, তুমি তো আমার বউ, আর বউকে কেউ পাম দেয় না, ভুলভাল বুঝাচ্ছি। রিমি বলল, আচ্ছা ঠিক আছে, খেতে আসো।
আমি বললাম, রিমি, ভাবি ফোন দিয়েছিল, ভাবিকে আমাদের কথা বলেছি, অনেক খুশি হয়েছে, আর মিথিলার বিয়ে ঠিক হয়েছে। রিমি বলল, তাই নাকি? এত দুশ্চরিত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছে? রিমির দুই কাঁধে হাত রেখে সামনে দাঁড়িয়ে বললাম, রিমি, কাউকে এভাবে বলাটা আমি পছন্দ করি না। তুমি এমন ভাষা করবা না আশা করি নাই, কারণ তুমি আমার স্ত্রী। আমি চাই তুমি আমার মতোই হবে, ত্যাগ দিতে শিখবে, মনে রাগ কন্ট্রোল করবে। রিমি বলল, আচ্ছা সরি, মিথিলার প্রতি অনেক রাগ তো তাই। আমি বললাম, বুঝেছি, আমি জানি আর এমন হবে না। রিমি বলল, কি করে ছেলে? আমি বললাম, অনেক বড় ব্যবসা করে কক্সবাজার। রিমি বলল, আচ্ছা বিয়ে কবে? আমি বললাম, আগামী সপ্তাহে নাকি, সঠিক বলতে পারছি না। রিমি বলল, ও আচ্ছা, খাবে চলো। খাবার টেবিলে আঙ্কেল আন্টির দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল আন্টি, আমি দুঃখিত আপনাদের মনে কষ্ট দেওয়াতে। আন্টি বলল, আঙ্কেল আন্টি কে? হ্যাঁ, আব্বু আম্মু বলবা। আন্টির কথা শুনে চোখের কোণে পানি জমে গেল। কতটা ভালো মানুষ হলে একটা পরিবারহীন ছেলেকে মেয়ের সুখের জন্য নিজের বাসায় রেখে বিয়ে দেয়, আর এত অল্প সময়ে রাগ না করে ভালোবাসা দিচ্ছে। যাই হোক, আব্বু আম্মুর অভাব তো দূর হবে। আমি আস্তে করে বললাম, আচ্ছা। আঙ্কেল বলল, আর আমরা মনে কোনো কষ্ট পাই নাই, আমাদের মেয়ে যাকে পেয়ে সুখে থাকবে তাকেই পছন্দ করে নিয়েছে। আমরাই প্রথম ভুল করেছিলাম, টাকা পয়সা প্রতিষ্ঠিত পাত্র খুঁজে। আসলে এইসব কখনো কাউকে সুখী রাখতে পারে না। জীবনে একজন ভালো মানুষ প্রয়োজন। আমি মনে করি রিমি সঠিক কাউকে খুঁজে নিয়েছে। আসলে আঙ্কেল আন্টিকে আব্বু আম্মু বলাটা কেমন লজ্জা লাগছিল। এখন হয়তো আগের মতো আঙ্কেল আন্টিকে বলতে পারবো না, তাই কথাও তেমন বলতে পারবো না। খাবার শেষ করে রুমে বসে বসে মনের সুখে গান গাচ্ছি, কিন্তু কি গান গাচ্ছি বলতে পারবো না। গুনগুন করছি কয়েকটা গানের সুর একসাথে। তো এভরিওয়ান, গানটা কি হতে পারে তোমরা একটু কমেন্টে বইলো তো। আমি বললাম, রিমি, তোমার আব্বু কি বলেছে শুনেছ? রিমি বলল, কি বলেছে? আমি বললাম, তুমি সঠিক মানুষকে খুঁজে নিয়েছো। রিমি বলল, দেখা যাবে কতদিন সঠিক থাকেন। বিছানার একপাশে শুয়ে বললাম, আমাকে ভালো মানুষও বলেছে। রিমি বলল, তুমি ভালো? আমি রিমির দিকে তাকিয়ে বললাম, কেন, ভালো না? রিমি বলল, না, খুব পচা। আমার ঘুম ভেঙে দাও তুমি, আর এমন করবা না, ওকে? যা কিছু হয়ে যাক। যদি ওয়াশরুমে যেতে হয়? রিমি বলল, যাবা, আমার ঘুম না ভাঙলেই হলো। আমি বললাম, কিভাবে যাব? মাথাটা তো আমার বুকেই থাকে। তো গাইজ, এইগুলো শুনলে কেমন একটা বিয়ে বিয়ের ফিল পাওয়া যায়, তাই না? রিমি বলল, এটা পার্মানেন্টলি আমার, ওকে? এভাবে কেটে যাচ্ছে খুনসুটি, রাগ, অভিমান, ভালোবাসা। রিমি আমাকে অনেক কেয়ার করে। কাল মিথিলার বিয়ে, বাসায় থাকলে হয়তো আমি আনন্দটা করতাম, কিন্তু এখন আনন্দ করার জন্য কেউ নেই। পরিবারের লোকজনের মন ভালো নেই। বিয়েটা হয়তো সাদামাটাই হবে। আজ মাইশা আপু এসেছিল, মিথিলার বিয়েতে নাকি যাবে, আমিও নাকি একসাথে যেতে হবে। কিন্তু আমার যে ওই বাড়িতে যাওয়া মানা। মিথিলার সাথে এমন কিছু ঘটেছে, মাইশা আপু তো কিছুই জানে না, শুধু বলেছে চাচাতো বোনের বিয়েতে যাবে না। এত রাগ করছো তুমি, অনেক অনুরোধ। শেষে কাল যাব বলে মাইশা আপুকে বোঝালাম। মিথিলার বিয়েটা হয়তো হয়ে গেছে। ঘুমিয়েছিলাম, ফোনে মাইশা আপুর কল, রিসিভ করতেই কান্নার আওয়াজ। আমি বললাম, কি হয়েছে আপু, কাঁদছো কেন? আপুর কান্না যেন বিপদের সংকেত পাচ্ছি। আপুর কি কোনো কিছু হলো? মাইশা আপু কেঁদে কেঁদে বলল, অনেক, ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি বললাম, কিভাবে? মাইশা আপু বলল, কি জানো, কি জরুরি কাজে অফিসে যাচ্ছিল, কিছুক্ষণ আগে খবর আসে ভাইয়া গাড়ির বড় মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খায়। তারপর আমরা সেখানে এসে শুনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেখানেই যাচ্ছি, তুমি আসো। আমি বললাম, কোন হাসপাতাল? আপু হাসপাতালের নাম বলল। আমি বললাম, আপু, মিথিলার বিয়ে হয়েছে ঠিকঠাক মতো? মাইশা আপু বলল, মিথিলা মনে হয় এতক্ষণে শ্বশুর বাড়িতে, আর তুমি বিয়েতে আসোনি কেন? আমি বললাম, পরে বলবো, দুলাভাইকে দেখতে যান, বেশি কিছু হয়েছে কিনা জানাবেন, ফোনটা রেখে দিই। যাই হোক, মিথিলার বিয়েটা ঠিকঠাক ভাবেই হয়ে গেছে, আর দুলাভাই মনে হয় তার পাপে শাস্তি পাচ্ছে। জানি না কি হয়েছে, তবে আল্লাহর দুনিয়ায় আল্লাহ কাউকে ছেড়ে দেয় না, ছাড়ও দেয় না। একদিন না একদিন তার পাপের শাস্তি পাবেই। হয়তো মিথিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে। হতে পারে মিথিলাকে তার দুলাভাই কোনোভাবে ব্ল্যাকমেল করছে, আবার তাদের অবৈধ সম্পর্কও থাকতে পারে। হয়তো সেই পাপের শাস্তি কিছু সময় পর পাবে। এখন রাত প্রায় 10টা। খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখছিলাম। আঙ্কেল, আন্টি, রিমি আর আমার পিস্তি শালাটা। আন্টি বলল, অনিক, শুনলাম তোমার চাচাতো বোন মিথিলার বিয়ে ঠিক হয়েছে। আমি বললাম, জি আন্টি, বিয়েটা ঠিকঠাক মতোই হয়েছে, কিন্তু মিথিলার দুলাভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি অবস্থা বলতে পারছি না। রিমি বলল, ও আচ্ছা, সুমি আপুর কাছে ফোন দাও। আমি বললাম, ভাবছি। আঙ্কেল বলল, দুলাভাই তার পাপের শাস্তি পাচ্ছে অনেক, তোমাকে বাসা থেকে বের করছিল না, দেখবে মানুষগুলোর কি হাল হয়। আমি বললাম, জি আঙ্কেল। টিভি দেখা শেষ করে আঙ্কেল আন্টির সাথে গল্প করে ঘুমেতে চলে আসলাম। বিছানায় বসে সুমি আপুকে ফোন দিলাম। হ্যালো অনেক, কেমন আছিস ভাই? সুমি আপু তো কান্না করার কথা, কিন্তু হেসে হেসে বলছে কেন?
আমি বললাম, ভালো। শুনলাম দুলাভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, কি অবস্থা এখন? আপু বলল, অবস্থার কি হবে, সব তার বাপের শাস্তি। আমি বললাম, কি হয়েছে? সুমি আপু বলল, পা দুটো ভেঙে গেছে, ডাক্তার বলেছে একেবারে অকেজ, আর কোনোদিন হাঁটতে পারবে না। আমি অবাক হয়ে বললাম, আপু তোমার তো কান্না করার কথা, কিন্তু তুমি এভাবে হেসে হেসে বলছো কেন? সুমি আপু হঠাৎই কেঁদে দিয়ে বলল, ভাই কান্নার কথা বলছিস? এই লোকটা মরে গেলেও যে আমার চোখে পানি আসবে না। এই লোকটা আমার আদরের ভাইকে বাসাছাড়া করেছে, আর ভাই দেখিস মিথিলাও তার পাপের শাস্তি পাবে। আমি বললাম, কেঁদো না আপু, আমি সবাইকে মাফ করে দিয়েছি, আমি চাই আল্লাহ মাফ করুক। সুমি আপু কান্না করছিল আর বলছিল, না রে ভাই, আল্লাহ মাফ করুক এই দোয়া করিস না, শুধুমাত্র বাচ্চাটার জন্য সত্যটা জেনেও সংসার করছি, নয়তো সত্যটা জানার সাথে সাথে এই সংসার ত্যাগ করতাম। তুই জানিস সবটা জানার পর মিথিলা তার দুলাভাইয়ের সাথে ভালোভাবে কথাও বলি না। আমি বললাম, আপু কান্না থামাও প্লিজ, তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না। সুমি আপু বলল, তাই তো মিথ্যা অপবাদ নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলি, তবে তুই চিন্তা করিস না, আমি তোকে আবার বাসায় ফিরিয়ে আনবো, সবাই সত্যটা জানবে। আমি বললাম, আচ্ছা আপু রাখি, ঘুমাবো। ফোন রেখে মাইশাপুর কাছে ফোন দিলাম, নয়তো আপু ভাববে এমন বিপদে আমি খবর নিই নাই, পরে রাগ করে বসবে। আমি বললাম, আপু দুলাভাইয়ের কি অবস্থা এখন? মাইশাপু কান্না করছিল আর বলছিল, ভাই আর হাঁটতে পারবে না, পায়ের উপর দিয়ে বাসের চাকা চলে গেছে। আমি বললাম, কি করবেন আপু, সব নিয়তির খেলা, এখন আপনি কোথায়? মাইশাপু বলল, হাসপাতালেই আছি, তুমি তো আমার ভাইকে দেখতেও আসলা না। আমি বললাম, আপু এত রাতে কিভাবে যাব বলো, কাল সকালে আসবো, ভেবেছে একটু দেখে আসি, আমাকে দেখলে হয়তো পাপের আগুনটা আরো জ্বলবে। ফোন রেখে শুয়ে আছি, রিমি পাশ থেকে বলে উঠল, তুমি কি সত্যিই যাবে? আমি বললাম, সবার জন্য না হোক, মাইশাপুর জন্য যেতে হবে। রিমি বলল, আমি কি যাব? আমি বললাম, কোনো দরকার নেই, আমি শুধু আপুর সাথে দেখা করেই চলে আসব। রিমি বলল, আচ্ছা ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাসপাতালে ছুটলাম। হাসপাতালে গিয়ে দেখি আশার আব্বু আম্মু মাইশা আপু আর আশার ভাইয়া দাঁড়িয়ে আছে। সুমি আপুকেও দেখতে পাচ্ছি, মনে হয় শাশুড়ির সাথে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আশা এগিয়ে এসে বলল, কিরে তুই এখানে কেন এসেছিস? আমি ফিস করে বললাম, মাইশা আপুর কারণে আসতে হলো। আশা বলল, ভালো করেছিস, তোদের বাসা থেকেও কেউ আসেনি? আশার আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আমার দুলাভাইকে দেখতে আসলাম, যে কিনা আমার জীবন ধ্বংস করতে চেয়েছিল। মাইশা আপুর কাছে গিয়ে খোঁজ খবর নিলাম। সুমি আপু তো আমাকে দেখে কান্নার অবস্থা। এটা যে স্বামীর পাহারা কান্না না, ভালোভাবেই বুঝতে পারছি। সুমি আপু বাসায় কাউকে জানায়নি, তাই কেউ আসেনি। শুনেছি পাগুলো কেটে ফেলতে হবে, তারপর প্লাস্টিকের পা লাগাবে, আজ নাকি অপারেশন করানো হবে। আমি বিদায় নিয়ে বাসায় চলে আসব, কেউ আটকাতে চায়নি, শুধু মাইশা আপু বলেছিল, এখনই চলে যাবি নাকি? চলে আসার সময় আশাও আমার সাথে চলে এসেছে। রিক্সায় বসে বাসার দিকে যাচ্ছি। আশা বলল, অনেক দেখেছো, আল্লাহ কাউকে ছাড় দেয় না, তুমি হয়তো নিজে কিছু করতে চাওনি, কিন্তু আল্লাহ ঠিকই তার পাপের শাস্তি দিয়েছে। আমি বললাম, হয়তো। আশা বলল, হয়তো না, এটাই ঠিক। আমি বললাম, হৃদয় ভাইয়ার সাথে তোমার কথা হয়? আশা বলল, আসলেই হৃদয় ভাই আমাকে অনেক ভালোবাসে। আমি বললাম, দেশে আসবে কবে, কিছু বলেছে? আশা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলল, না এখনই আসবে বলে মনে হয় না, বলেছে বাসায় বিয়ের কথা চললে নাকি জানাতে, তখনই আসবে আর আমাকে নিয়ে যাবে। আমি বললাম, তাহলে তো অনেক ভালো। আশা বলল, আমি বললাম, কিন্তু আশা তুমি জানো, আগে তো ভাবতাম আঙ্কেল আন্টি আমাকে আশ্রয় দিয়েছে আর আমার যাওয়ার কোনো জায়গাও নাই, কিন্তু এখন না, এখানে থাকতে ভালো লাগে না, মনে হয় যেন ঘর জামাই থাকছি। আশা বলল, ও এই ব্যাপার, তাহলে রিমিকে নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকো। আশা কি না ভেবেই বলল। আমি বললাম, কিন্তু এত টাকা পাবো কোথায়? রিমির আব্বুর অফিসে চাকরি করে পাই 30,000 টাকা, আমার পড়ালেখা, ফ্ল্যাট ভাড়া, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, খাওয়া সবকিছু মিলে কি সম্ভব বলো? আশা বলল, এটাও তো ভেবে দেখি নাই। আমি বললাম, আচ্ছা পরে কথা হবে, বাসায় চলে আসছি। আশা বলল, আচ্ছা। আশাকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে রুমে এসে দেখি রিমির হাতে শরবতের গ্লাস। রিমি শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, কি ব্যাপার, এত জলদি চলে আসলে? গ্লাসটা হাতে নিয়ে বললাম, শুধু মাইশা আপুর সাথে দেখা করতে গিয়েছিলাম। রিমি বলল, ও আচ্ছা। শরবত খেয়ে শরীরে যেন সকল ক্লান্তি দূর হয়ে গেল। রিমির হাতে লেবুর শরবতের তুলনা হয় না, আর কিছু পারুক আর না পারুক, এটা রিমি ভালোভাবেই পারে। আমি বললাম, রিমি তোমার সাথে আমার একটা কথা আছে। রিমি বলল, কি কথা বলো? আমি বললাম, রিমি আমার না এখানে থাকতে ভালো লাগছে না, নিজেকে ঘর জামাই মনে হচ্ছে। রিমি বলল, কে শিখিয়ে দিয়েছে এইসব? ফিস করে বললাম, আমার অডিয়েন্সরা। রিমি বলল, কি বললে? আমি বললাম, না মানে বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি যায়, আর আমি উল্টা শ্বশুর বাড়িতে আছি। রিমি বলল, আমার শ্বশুর বাড়ি থাকলে আমিও যেতাম, আর তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে?
আমি বললাম চলো না আমরা কোথাও ভাড়া থাকি। রিমি বলল কি বলছো তুমি, কত টাকা বেতন পাও? মাত্র 30,000 টাকা। এই টাকা দিয়ে কি চলা সম্ভব? আমি বললাম একটু কষ্ট হবে, কিন্তু আমরা ঠিক পারবো। রিমি বলল এখন এইসব চিন্তা বাদ দাও, যখন বড় চাকরি করবা আর আমি আমার স্বপ্ন পূরণ করব, তখন না হয় অন্য কোথাও যাব। এখন একটু কষ্ট করে থেকে যাও সোনা। কথাটা কিন্তু ঠিক, এখানে থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছি, নিজেরা চলতে গেলে হয়তো খেয়ে বাঁচতেই সমস্যায় পড়বো। আর রিমির লেখাপড়ার অনেক খরচ, আমারটা আমি চাকরির টাকাতেই চালিয়ে নিচ্ছি, কিন্তু রিমিরটা তবে একটু বেতন বাড়াতে পারলে যাওয়া যায়। রিমি না হয় আঙ্কেলের টাকায় লেখাপড়া করলো, আমি নিজের টাকায় নিজের ভাড়া বাড়িতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। রিমি বলল খেতে আসো, খাবার সময় হয়ে গেছে। আমি বললাম আসছি। খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। কাল থেকে ভার্সিটি যাব, অনেকদিন যাওয়া হয়নি। সারাদিন নানা চিন্তা আর রাতে রিমির সাথে রোমান্স করতেই কেটে যায়। সকালে ফ্রেশ হয়ে ভার্সিটিতে গেলাম, রিমি আমার সাথেই। ভার্সিটিতে এসে রিমির ইচ্ছা ছাড়া কোনো কিছুই করতে পারছি না। তো আমার অডিয়েন্স যারা আছো তারা ভুলেও ভাই আগে বিয়ে শাদী কইরো না ভাই, পড়ালেখা শেষ করার পরে কইরো, নাইলে কিন্তু এই সমস্যায় পড়বা। ফ্রেন্ড সার্কেলও বাধা, রাহুল, ফাহিম, ইভা, আশা, এছাড়া অন্য কারোর সাথে কথা বলা নিষেধ। ক্যাম্পাসে বসে সবাই আড্ডা দিছিলাম, পিছন থেকে কে যেন মেয়ে কণ্ঠে ডাক দিল, এটা অনিক না? মেয়েটি বলল হাই অনিক, কেমন আছো? এদিক দিয়ে তো রিমির চোখে আগুন, সাথেই বসা ছিল রিমি। তো এভরিওয়ান, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আর যারা যারা এখনো চ্যানেলে নতুন আছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার প্রতি অনুভূতি গল্পের 25 এবং 26 নম্বর পার্ট। আর তোমরা অনেকেই কমেন্ট করছো ভাই গল্পের আর কয়টা পার্ট আছে, কবে শেষ হবে? ঠিক আছে, তো তোমাদের একটা কথাই বলি, গল্পটা মেবি অনেক দূর কন্টিনিউ করার ইচ্ছা ছিল, তো তোমাদের মেবি মনে হয় পছন্দ হইতেছে না, তো কালকে গল্পটা শেষ করে দিব। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এই আরে মারিয়া, তুমি কেমন আছো? আমি তো মারিয়াকে দেখে অবাক, সে এখানে কেন? মারিয়া বলল ভালো, তুমি এখানে? আমি বললাম আমি তো এখানেই ভর্তি হয়েছি, তুমি? মারিয়া বলল আমিও সেম। আমি বললাম দেখবা কি করে, ভার্সিটিতে আসলে তো দেখবা। মারিয়ার সাথে কথা বলতে গিয়ে রিমির কথা মনেই নাই। আসলে দূরে কোথাও এলাকার লোকজন বা বন্ধু বান্ধব পেলে আনন্দটা থাকেই অন্যরকম। মারিয়া বলল কেন, কি হয়েছে, আসো না কেন? আমি বললাম বিয়ে নিয়ে খুব টেনশনে ছিলাম তাই। ও আচ্ছা, তোমার বিয়ে নাকি? বলেই মারিয়া হাসতে শুরু করলো। মারিয়া বলল সরি, মজা ছিল। মনে মনে বললাম আসলে বিয়েটা আমারই ছিল, পাশে বসে থাকা মেয়েটা আমার বউ। মারিয়া বলল কি হলো, কিছু বলো। আমি বললাম এখানে কোথায় উঠেছো? মারিয়া বলল আপুর বাসায়। আমি বললাম ও, তোমার আপুকে ঢাকাতেই বিয়ে দিয়েছিল? মারিয়া বলল আরে না, দুলাভাই ঢাকাতে চাকরি করে তাই এখানে আসা। আমি বললাম বাসাতে কে কে থাকে? মারিয়া বলল আমি, আপু, আপুর ছেলে আর দুলাভাই। আমি বললাম ও আচ্ছা, দুলাভাই থেকে দূরে দূরে থাইকো, দিনকাল ভালো না। মারিয়া বলল আরে কি বলো, দুলাভাই তো আমাকে নিজের ভাইয়ের মতো করেই ভালোবাসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, বাই। আমি মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। পিছন থেকে ডাক দিল অনেক, শোনো। মারিয়া বলল তোমার নাম্বারটা দিবা প্লিজ? আমি বললাম দিচ্ছি। মারিয়ার নাম্বার দিয়ে রিমির সামনে হাজির। রিমি বলল কে ছিল মেয়েটা? রিমি তো রেগে আছে দেখছি। আমি মুখে হাসি নিয়ে বললাম আরে সে তো আমার স্কুল ফ্রেন্ড, একই সাথে পড়তাম। রিমি বলল ওই তুই আমাকে বুঝাচ্ছিস কোনটা ফ্রেন্ড আর কোনটা অন্য কিছু? রিমি তুই তো গাড়ি শুরু করে দিছে। আমি বললাম রিমি এভাবে সবার সামনে সিনক্রেট করো না প্লিজ, সত্যি বলছি আমরা সবাই ফ্রেন্ড ছিলাম, প্রায় 2.5 বছর পর দেখা, তাই একটু কথা বললাম। রিমি বলল মেয়েটা যদি তোর ফ্রেন্ডই হতো আমার সাথে পরিচয় করিয়ে দিতি, কিন্তু তুই এমনটা করিসনি, কারণ মেয়েটা জেনে যাবে তোর বউ আছে। শুনেছি যত সন্দেহ তত ভালোবাসা, আর বিয়ে করার মজা তিলে তিলে পাচ্ছি। আমি বললাম রিমি তুমি এসব কি বলো? আমাকে কখনো দেখছো কোনো মেয়ের সাথে কথা বলতে? আচ্ছা তোমার যখন বিশ্বাস হচ্ছে না, এখনই মেয়েটার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। আমি মারিয়াকে খুঁজতে লাগলাম, নাম্বার তো নিছি কিন্তু আমাকে দেয় নাই, তাই খুঁজতেই হবে। অনেক খুঁজেও মারিয়াকে পেলাম না। রিমি তো এবার বলবে আমি মিথ্যা বলছি। বাঁচার জন্য উপায় না পেয়ে আবার রিমির সামনে। রিমি বলল কি ব্যাপার, মেয়েটা কই? আমি বললাম অনেক খুঁজলাম, পাই নাই, কাল দেখা হলে শিওর পরিচয় করিয়ে দিব, তখন জিজ্ঞাসা করে নিও আমাদের সম্পর্কটা কি ছিল। রিমি বলল আচ্ছা ঠিক আছে। যাক বাবা, কোনো মতে মানিয়ে নিলাম। ক্লাস শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে গেলাম। কয়েকদিন ছুটিতে ছিলাম, কিন্তু কারণটা কি কেউই জানে না। অনেক অনেক প্রশ্ন করছে, আমি সত্যটা গোপন রেখে যাকে যেভাবে পারি বুঝিয়ে দিলাম। বন্ধু বান্ধবের অনেক প্রশ্ন। প্রথমত
ইন্টার পাশ করে 30,000 টাকার বেতনে চাকরি করে কিভাবে সম্ভব? উত্তরে যদি কোম্পানিটা শ্বশুরের হয় তো আরো বেশি হলে সমস্যা কি? তৃতীয় প্রশ্ন, 30,000 টাকায় দুজন মানুষ চলা যায় না, আমাকে 15,000 টাকা বেতনে চাকরি দাও, আমি আমার জিএফ কে নিয়ে সংসার করি। উত্তরে বললাম, চলার হলে 15,000 টাকাই চলা যায় যদি দুজন লেখাপড়া করে। 30,000 টাকায় মনে হয় কিছুই হবে না। আর রিমি কেমন বাড়ির মেয়ে সবাই তো জানেন, যেখানে শ্বশুরের টাকায় লেখাপড়া খাওয়া দাওয়া সবকিছুই করা যায়, তখন কষ্ট করে কম দামি ফ্ল্যাটে থাকার কি দরকার? আর সংসারের চাপ তো আছেই, তাই না? অফিস শেষ করে বাসায় আসার পর দেখি রিমি মন খারাপ করে আছে, হয়তো সকালের ব্যাপারটা নিয়ে মন খারাপ করে আছে। আমি ফ্রেশ হয়ে এসে বললাম, কি ব্যাপার রিমি, মন খারাপ কেন? রিমি বলল, অনেক, সত্যি করে বলো তো, মেয়েটার সাথে তোমার কিছু নেই? আমি বললাম, আরে বোকা মেয়ে, সত্যিই নেই, তুমি যদি চাও মেয়েটার সাথে আর কখনো কথা বলবো না। রিমি বলল, না, স্কুলের ফ্রেন্ড যখন টুকটাক কথা বলতেই পারো, আর আমার সাথে পরিচয় করিয়ে দিলেই হবে। আমি বললাম, এই তো বুঝতে পারছো। রিমি বলল, রিমির সাথে অনেকক্ষণ গল্প করে খাবার খেয়ে ঘুমোতে গেলাম। অন্যদিন তো মাঝরাতে বুকে এসে মাথা রাখে, কিন্তু আজ তো ঘুমানোর আগেই বুকে মাথা। রিমি হয়তো ভয় পাচ্ছে আমাকে মারিয়া কেড়ে নিয়ে যাবে। রিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন কেউ নিয়ে যেতে না পারে। মেয়েরা একটু বাচ্চা বাচ্চা টাইপের হবে, এটাই সুন্দর মানায়। কিন্তু কিছু কিছু মেয়ে আছে, ওরা বিশেতেই বুড়ি হয়ে যায়। মা চাষিদের সাথে বসেই 80 বছরের লেভেলের গল্প শুরু করে। ঘুম থেকে উঠে রিমিকে সেই আগের অবস্থায় দেখেছি, আমার বুকটা দখল করে আছে। দেখতেও দারুণ লাগছে, মনে হচ্ছে বাচ্চা মেয়েটাও শুয়ে আছে। এত মায়াবী লাগছিল। আজ আমার কোনো তাড়া নেই, তাই রিমির মুখে আসা চুলগুলো সরিয়ে দেখতে লাগলাম। কতক্ষণ দেখেছি বলতে পারবো না, তবে মনে হয় বিয়ের পর কয়েকটা হালাল কিস খেয়ে নিয়েছি। রিমি যখন নড়তে শুরু করলো, এই বুঝি উঠে যাবে, আমি ঘুমের ভান করে শুয়ে আছি। রিমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ডাকতে লাগলো, এই উঠো, এতক্ষণ কেউ ঘুমায় নাকি? আমি চোখ বন্ধ করে ভান করে আছি। রিমির ভেজা চুলগুলো মনে হচ্ছে আমার মুখে পড়ছে। রিমি বলল, এই উঠবা নাকি? পানি ঢেলে দিব। এত ডাকাডাকি কিসের? কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। মিথ্যা বললাম। রিমি বলল, তুমি আবার কিসের স্বপ্ন দেখছো? আমি বললাম, আমার মেয়ের সাথে খেলা করছি, খেলা শেষ হয়নি, তুমি ডেকে দিলে। রিমি উত্তেজিত হয়ে বলল, সত্যি তুমিও আমার মেয়েটাকে দেখছো? আমি রাগানোর জন্য বললাম, দেখলাম, তুমি আমার মেয়েটাকে একটু আদর করো না। রিমি বলল, কি বললা? আমি আদর করি না? মায়ের মতো বাবারা বাচ্চাদের আদর করে না। আমি বললাম, তবে মেয়েদের বাবারাই আদর করে বেশি। এই লজিকটা বেশিরভাগই কার্যকর। রিমি বলল, তা ঠিক, আমার আব্বুই বেশি আদর করে আমাকে। রিমির মেয়ে পাওয়ার খুবই ইচ্ছা, কিন্তু এখন আমি চাইলেও সেই ইচ্ছা পূরণ করতে পারছি না। নিজে কিছু না করে এইসব ডিসিশন নেওয়া ভুল। তাছাড়া এমনিতেই অল্প বয়সে বিয়ে করছি। বাসায় সবকিছু ঠিকঠাক হলে বাসায় যদি বউ বাচ্চা একসাথে নিয়ে যায়, আবার নানা প্রশ্নের মুখোমুখি হব, আর রিমির লেখাপড়ারও সমস্যা হবে। ফ্রেশ হয়ে ভার্সিটিতে গিয়েই মারিয়াকে খুঁজে বের করলাম আর রিমির সাথে পরিচয় করিয়ে দিলাম। রিমি অনেক খুশি, মারিয়া তো অবাক হয়ে গেছে, তবে কথা দিয়েছে কাউকে কিছু বলবে না। এভাবে চলছিল দিনকাল, মোটামুটি ভালোই চলছে। মিথিলা যখন বিয়ে হয়ে গেছে, বাসায় যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, ভিডিও খুঁজতে হবে। আম্মুকে ফোন দিয়ে আমার নাম্বারটা রেজিস্টার করতে বললাম। ভাবিও আগের নাম্বারটা জানেই, ভাবিকে নিতে বলেছি। এবার বুঝি আমার বাসায় যাওয়া হবে। মিথিলার তো বিয়েই হয়ে গেছে, আব্বুর রাগটা হয়তো তেমন কাজ করবে না। আর আমি পুরো ভিডিওটা না দেখিয়েই শেষের দিকটা এডিট করে দেখিয়ে দিলেই তো বুঝতে পারবে আমি কিছু করি নাই। আর মিথিলা দুলাভাইয়ের প্রেম নীলা নাই দেখালাম। আম্মুকে ফোন দিলাম, হ্যালো আম্মু, কেমন আছো? আম্মু বলল, ভালো, তুই কেমন আছিস? আমি বললাম, ভালো। সিমটা রেজিস্টার করেছো? আম্মু বলল, তুই এসে নিয়ে যা। কেউ জানে না সিমটা কিসের জন্য উঠাইছি, অন্য কাজের জন্য বলছি। আচ্ছা, আমি এসে ফোন দিব। আম্মু বলল, আচ্ছা রাখি তাহলে। পরিচিত শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের মধ্যে বসে আছি আর ভাবছি, আর বাইরে বাইরে থাকার সময় নেই, এবার বাসায় যাওয়ার পালা। মিথিলার ভালো কোথাও বিয়ে হবে, ভালো থাকবে, তাই তো এত ত্যাগ। আমি চাইলেই আগেই পারতাম সিম উঠিয়ে ইমো থেকে ভিডিওটা নিয়ে বাসায় সবাইকে দেখিয়ে বাসায় ফিরে আসতাম, কিন্তু মিথিলার কি ভালো কোথাও বিয়ে হতো? বিকেলের দিকে রওনা দিয়ে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে ফেলেছে প্রায়। মুরাদনগর বাজারেই অবস্থান করছি। ইচ্ছে ছিল এলাকাতেই চলে যাই, কিন্তু এলাকার লোকজন এতদিন পর দেখলে হয়তো অনেক প্রশ্নের মুখে পড়ে যাব। জোর করে হয়তো বাসায় নিয়ে যাবে, আব্বু জেনে যাবে আমি ফিরে এসেছি। তার থেকে ভালো মুরাদনগরই থাকি। আম্মুকে ফোন দেওয়ার জন্য রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য একটা দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখি হানিফ ভাই বসা, এলাকার বড় ভাই। বাসায় যখন ছিলাম হানিফ ভাই বিদেশে ছিল, হয়তো বাড়ি এসে দোকান দিয়েছে। আমি বললাম, আসসালামু আলাইকুম হানিফ ভাই, কেমন আছেন? হানিফ ভাই বলল, আরে অনেক না, কি ব্যাপার, কই থাকো, তোমাকে দেখি না কেন? আমি বললাম, ভাইয়া শহরে থাকি তো বাড়িতে আসা হয় না, দোকান দিয়েছেন নাকি? হানিফ ভাই বলল, ও আচ্ছা, লেখাপড়ার জন্য? দোকান তো 1 বছর হয়েছে দিছি, ভিতরে এসে বসো।
ভিতরে গিয়ে বসলাম। ভাইয়া, কিছু টাকা রিচার্জ লাগবে। হানিফ ভাই বলল, নাম্বারটা দাও। টাকা রিচার্জ করে আম্মুকে ফোন দিলাম। দোকান থেকে বের হয়ে আম্মু আর ভাবি আসবে, সেই সময়টা হানিফ ভাইয়ের সাথে গল্প করে কাটাই আর বসলাম দোকানে। হানিফ ভাই বলল, থাকবানি কিছুদিন? আমি বললাম, না ভাই, আজই চলে যাব, একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি। হানিফ ভাই বলল, ও আচ্ছা, প্রতি শুক্রবারে ক্রিকেট খেলি, তুমিও তো আগে খেলতা, অনেক মজা ছিল দিনগুলো। পোলাপাইনগুলো বলতেছিল কাউকে না জানিয়ে চলে গেছো আর কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আমি বললাম, দোয়া করবেন, আবারও সবকিছু হবে ইনশাল্লাহ। হানিফ ভাই বলল, সময় নিয়ে গ্রামে আসো, আর কত শহরে থাকবা। ভাবির নাম্বার থেকে ফোন আসছে, বুঝতে পারলাম চলে এসেছে। হানিফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আম্মু আর ভাবির সামনে। আম্মু কেমন আছো? আম্মু আমাকে দেখেই জড়িয়ে ধরেছে। বাসা থেকে চলে যাওয়ার পর আর আম্মুকে জড়িয়ে ধরা হয়নি, আমিও জড়িয়ে ধরলাম। আম্মু বলল, ভালো নেই রে বাবা, কি এক অপবাদ নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলি। তোর আম্মু এখনো বুঝতে চায় না তুই কি আর বাড়ি ফিরবি না রে বাপ। আমি বললাম, ফিরবো, শুধু দোয়া করো। আম্মু বলল, তোর জন্য আমার চোখের পানি জোয়ান নাই। আম্মু বলল, তোর জন্য আমার চোখের পানি জোড়াই না, প্রতিটা মুহূর্তে তোর জন্য চোখের পানি ঝরে। নামাজের মোনাজাতে তোকে আবার ফিরে পেতে চাই। আম্মুর কান্নায় আমার চোখ দিয়েও পানি ঝরছে। আমি বললাম, আম্মু বেশিক্ষণ থেকো না, আব্বু আবার রাগ করবে। আম্মু বলল, তোর আব্বু তো আসতেই দিচ্ছিল না, অনেক বলে আসলাম, এই নে তোর সিম। আমি বললাম, ভাবি তুমি কেমন আছো? ভাবি বলল, ভালো, তুমি? আমি বললাম, আলহামদুলিল্লাহ, দোয়া কইরো। আমি বললাম, আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, ফোনে কথা হবে। আম্মু তাহলে বাসায় যাও, আমি পৌঁছে ফোন দিব। ভাবি আর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। 8টায় বাসে বসে আছি। বাস চলতে শুরু করছে। মোবাইলটা খুলে সিমটা চেঞ্জ করলাম। মনে যেন বাসায় ফিরে যাওয়ার স্বপ্ন জেগে উঠল। আর মনে হয় দূরে থাকতে হবে না। আব্বুর শাসন, আম্মুর ভালোবাসা, জীবন আবার রঙিন হবে। সিমটা অ্যাক্টিভ করে ইমো খুললাম। এক এক করে সবার অ্যাকাউন্ট আসতে লাগলো। দুলা ভাইয়ের আইডি আসার সাথে সাথে আইডি চেক করতে লাগলাম। এ কি, ভিডিও পাচ্ছি না কেন? আগের অনেক মেসেজ আছে কিন্তু ভিডিও নেই। মনে হচ্ছে ভিডিও ডিলিট করে দিয়েছিল। মুহূর্তের মধ্যেই বাসায় যাওয়ার স্বপ্নটা ভেঙে গেল। পরিচিত অনেকের নাম্বার থেকে মেসেজ আসতে লাগলো। ইমোতে অনেকের মেসেজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনেকেই। সবারই একই প্রশ্ন, আমি কোথায়? এতদিন নাম্বার বন্ধ ছিল কেন? এরকম আরো নানান প্রশ্ন। সাথে সাথে সিমটা চেঞ্জ করে নিই। এই সিমের কোনো দরকার নাই আমার। ভেবেছিলাম ভিডিও পেলে কালই বাসায় যাব আর আব্বুকে সবকিছু দেখিয়ে ভুল ভাঙাবো। এখন আমার নিজের কাছেই প্রশ্ন, আমি কি আর বাসায় ফিরবো না? চোখের কোণে জল চলে আসলো। শেষ যে আশাটা ছিল আর সেই আশাটাও ভেঙে গেল। মন খারাপ করে বাসায় গেলাম। রিমি প্রশ্ন করলো, অনিক ভিডিও কি পাইছো? আমি বললাম, না, ডিলিট করে দিয়েছে। রিমি বলল, ও আচ্ছা, মন খারাপ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আমি বললাম, রিমি বলল, ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে কারোর সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। তারপর থেকেই বাড়ির জন্য মন খারাপ থাকতে শুরু করলো। আগে এমন লাগতো না। আর আমি ভেবে রেখেছিলাম সুযোগ বুঝে সবকিছু ঠিকঠাক হলে সিম উঠিয়ে ভিডিওটা পেয়ে বাসায় যেতে পারবো। কিন্তু এখন সেই সুযোগটাও আর নেই। তাই এখন মনটা অনেক বেশি খারাপ থাকে। দিন দিন মন ভালো হয়ে ওঠে রিমির ভালোবাসার সাহায্য জোগানোর বার্তাগুলোতে। শুনছি আশার বিয়ে দেখছে। বাসায় বলতে পারছে না হৃদয় ভাইয়ের কথা। এখন আমাকে নাকি বাসায় বুঝিয়ে বলতে হবে, কারণ আঙ্কেলের সাথে আমার ভালো সম্পর্ক। আর সন্ধ্যার দিকে আশাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি বাসা ভর্তি মানুষ। এরাই কি আশাকে দেখতে এসেছে নাকি? আঙ্কেল আন্টির সাথে কথা বলে আশার রুমে গেলাম। আশাকে মাইশা আপু সাজাচ্ছে। আমাকে মাইশা আপু দেখে বলল, বাইরে বসা রুমের ছেলেটাকে কেমন দেখলা? আমি বললাম, কোনো ছেলেই খেয়াল করি নাই তো। মাইশা আপু বলল, আশাকে দেখতে এসেছে, দেখছো না আশাকে সাজানো হচ্ছে? আমি বললাম, এত সাজানোর কি আছে? আশাকে এমনি দেখলেই চোখ কপালে উঠে যাবে। আশা বলল, এই তুই চুপ করবি? তোকে যেই কাজে এনেছি সেই কাজ কর। মাইশা আপু বলল, কি কাজে এনেছো অনিককে? আশা বলল, ভাবি আমি একজনকে ভালোবাসি, আব্বুকে বলতে হবে। আশার মুখে এই কথা শুনে মাইশা আপু অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি কাকে ভালোবাসো? অনিককে? আন্টি এসে বলল, মাইশা আশাকে নিয়ে আসো। মাইশা আপুর আর শোনা হলো না কাকে ভালোবাসে আশা। আমি ওদের পিছু পিছু বাইরে আসলাম, খুব চিন্তিত। না জানি বিয়ে ঠিক হয়ে যায়। মেয়ে দেখে ছেলে পাগল প্রায়। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চাই। ছেলেও ভালো চাকরি করে। আঙ্কেল একদিন সময় নিয়ে জানাবে বলেছে। ওরা সবাই চলে গেল। আশা চেঞ্জ করে আসলো। সবাই একসাথে বসে আছে। আশাকে জিজ্ঞেস করা হলো। আঙ্কেল বলল, আশা ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে? আশা ভয়ে কাঁপতে লাগলো আর আমার দিকে তাকাচ্ছে আর ইশারায় আমাকে বলতে বলল। আঙ্কেল বলল, কি হলো বলো? মাইশা আপু বলল, আব্বু আশা প্রেম করে। আঙ্কেল খুব রাগান্বিত কণ্ঠে বলল,
কি আশা প্রেম করে? কে সে? মাইশা আপু বলল, অনেক। মাইশা আপু কি প্যাচ লাগালো? আমি মাইশা আপুর দিকে হা করে তাকিয়ে রইলাম। এটা তুমি কি করলা আপু? আঙ্কেল রেগে গিয়ে বলল, অনেক তুমি? আমি কাপা কাপা গলায় বললাম, না মানে আঙ্কেল আপনি ভুল বুঝছেন, আশার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মাইশা আপু বলল, আব্বু অনেক মনে হয় ভয় পাচ্ছে, তবে আমি এটুকু বলতে পারি অনেক অনেক ভালো ছেলে, আর অনেকের পরিবারও। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আর তোমরা যদি চাও কালকেই গল্পটা শেষ করে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।